রত্না, প্রিয়া এবং রিনার একই বাড়ির এক ছেলের সঙ্গে বিয়ে হয়। আর তারা তিনজনেই ভীষণ পরিমাণে লোভী প্রকৃতির ছিল। তারা এতটাই লোভী যে তারা একে অপরকে মোটেই সহ্য করতে পারে না। কারণ তিন বোনের একটাই উদ্দেশ্য, নীলেশের টাকা পয়সা ভালোভাবে ব্যবহার করা। আর একদিন যখন নীলেশ অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন, রত্না, তুমি আমাকে তোমার জন্য ডায়মন্ডের হার কিনতে বলেছিলে না, আমি নিয়ে এসেছি। এবার তুমি আমাকে একটু গরম গরম চা করে খাও, কেননা আজকে অফিসে অনেক কাজের চাপ ছিল, তাই আমি একটু ভালো করে চাও খেতে পারিনি। রত্না ডায়মন্ডের নেকলেস দেখে খুবই খুশি হয়, তাই সে ঘরে গিয়ে সেই নেকলেস পরে দেখতে শুরু করে। কিন্তু সে তার স্বামীকে চা করে খাওয়ানোর কথা ভুলে যায়। আর এমন সময় প্রিয়া এবং রিনা তাদের স্বামীর কাছে আসে আর বিভিন্ন রকমের অভিযোগ করতে শুরু করে দেয়, কারণ ওরকম ডায়মন্ডের নেকলেস দেখে তাদেরও ভীষণ পরিমাণে লোভ হয়। তুমি এই বাড়ির বড় বউকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিলে, আর আমি কবে থেকে তোমার কাছ থেকে 50,000 টাকা দামের বেনারসি শাড়ি চাইছি, তুমি আমাকে তো সেটা কিনে দিতে পারলে না। আর আমার একটা 1 লক্ষ টাকা দামের ব্যাগ ব্যবহার করার খুব ইচ্ছা, আমি শপিং মলে গিয়ে ব্যাগটা দেখে পছন্দ করে এসেছি, তুমি আমাকে একটা ব্যাগও কিনে দিলে না। তাই আমরা ঠিক করেছি এই বাড়ি ছেড়ে চলে যাব, তুমি শুধু রত্না দিদির সঙ্গেই সংসার করো, কেমন? আরে তোমরা দুই বোন এরকম করে কথা বলছো কেন? আমি কি বলেছি তোমাদের শাড়ি আর ব্যাগ কিনে দেবো না? এই নাও প্রিয়া, 50,000 টাকা, এটা দিয়ে তুমি তোমার পছন্দের বেনারসি শাড়ি কিনে নিও। তুমি এই টাকাটা দিয়ে ব্যাগ কিনে নিও, কেমন? এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পেয়ে দুই বোন খুবই খুশি হয়। আর রাত্রিবেলা যখন নীলেশকে খাবার খেতে দেওয়ার সময় আসে তখন, নীলেশ, ফ্রিজে রুটি আর তরকা রাখা আছে, তুমি গরম করে খেয়ে নিও, কারণ আজকে আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি রান্না বান্না করতে পারিনি। সে কি, তুমি তো ভালো করেই জানো যে বাসি খাবার খেলে আমাদের পেটের সমস্যা হয়, তবুও তুমি আজকে আমাকে বাসি খাবার খাওয়াবে? আর তোমার না হয় শরীর খারাপ ছিল, তোমার বাকি দুই বোনের কি হয়েছিল? ওরা রান্না বান্না করেনি কেন? নীলেশের এই কথা শুনে প্রিয়া এবং রিনা ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি তো ভালো করেই জানো নীলেশ, আমি রান্না বান্না করতে পারি না, তবুও তো তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো। আর এখন তুমি কিভাবে এক্সপেক্ট করতে পারো যে আমি তোমাকে রান্না করে খাওয়াবো? আর আমি তোমাকে তো প্রত্যেকদিন বলি যে অফিস থেকে ফেরার সময় খাবার নিয়ে আসবে, তাহলেই তো সমস্যা মিটে যায়। কারণ আজকে আমি পার্লার থেকে নেল এক্সটেনশন করিয়ে এসেছি, আমার পক্ষে এখন রান্না বান্না করা সম্ভব নয়। এই বলে তিন বউ যে যার মতো ঘরে চলে যায়। আর নীলেশ তার তিন বউয়ের উপর ভীষণ রেগে যায়, কিন্তু তাতে তিন বউয়ের কিছু যায় আসে না। আর এমন সময় নীলেশ সারা রাত মশার কামড়ে সোফার উপর ঘুমিয়ে থাকে। আর প্রত্যেক দিন এভাবে লোভী তিন বোন নীলেশের সঙ্গে শুধুমাত্র টাকা পয়সার জন্য সম্পর্ক রাখে, আর তারা নীলেশকে কোনো রকম কোনো যত্ন করে না। এই প্রিয়া, রিনা, তোদেরকে কি বলছি শোন, তোরা কিন্তু আজকে বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কারণ আজকে আমি শপিং মলে যাচ্ছি, আমাকে অনেক কিছু শপিং করতে হবে, আর আমি আসার সময় ডিনার করে ফিরবো, কেমন? এই বলে রত্না শপিং করতে চলে যায়। আর যা দেখে তার বাদবাকি দুই বোনের খুবই হিংসা হয়, তাই তারা মনে মনে অন্যরকম কল্পনা করতে শুরু করে। এই আজকে নীলেশ বলেছে ওর নাকি অফিস থেকে ফিরতে লেট হবে, শুধু আমাদেরকে মিথ্যা কথা বলা, জানিস তো? আমার মনে হয় রত্না দিদি ওর সাথে শপিং মলে শপিং করতে গেছে, আর মনে হচ্ছে নীলেশের টাকা দিয়ে শপিং করবে, সিনেমা দেখবে, তারপর একসঙ্গে ডিনার করে বাড়ি ফিরবে। তুই ঠিকই বলেছিস, নীলেশ আর দিদি দুজন মিলে শপিং মলে ঘুরবে, আর তুই আর আমি দুজনে বাড়ি পাহারা দেব। আমার পক্ষে বাড়ি পাহারা দেওয়া সম্ভব নয়, আর আমাদেরও ওরকম শপিং করতে, সিনেমা দেখতে, বাইরে ডিনার করতে তো ইচ্ছা করে, বল? তাহলে আর দেরি কিসের, চল আমরা আমাদের গাড়ি করে শপিং মলের দিকে যাই, আর ওদেরকে একেবারে হাতে নাতে ধরবো, তারপর তিনজনে একসঙ্গে মিলে নীলেশের সঙ্গে সিনেমা দেখবো, আর ওর টাকায় শপিং করে বাড়ি ফিরবো। এই বলে দুই বোন তাদের BMW গাড়ি নিয়ে শপিং মলের উদ্দেশ্যে চলে যায়। কিন্তু শপিং মলে গিয়ে তারা দেখে যে তাদের দিদি একা একাই টাকা খরচা করে শপিং করছে, আর সেখানে নীলেশ কোথাও নেই। আর এমন সময় যখন দুই বোনের সন্দেহ হয়, তখন তারা তাদের স্বামী নীলেশকে ফোন করে। বোকার মতো কথা কেন বলছো? আমি কি বলেছি একবারও যে আজকে আমার শপিং মলে মিটিং আছে? একটু পরে আমার অফিসের বসের সাথে মিটিং শুরু হবে, আর আমার এখন তোমাদের সাথে কথা বলার সময়ও নেই, আমি ফোন রাখলাম। এই কথা বলে নীলেশ ফোন রেখে দেয়। আর অন্যদিকে রত্নাও শপিং করার পর তার স্বামীকে ফোন করে, কারণ সে 2 লক্ষ টাকা শপিং করে ফেলেছে। আমি তোমাকে একটা QR কোড পাঠাচ্ছি, তুমি সেখানে 2 লক্ষ টাকা পাঠিয়ে দাও, কারণ আজকে আমি অনেক কিছু শপিং করেছি, আর তুমি যেই টাকাটা দিয়ে গিয়েছিলে সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা তিনজন মিলে তো আমাকে একেবারে জ্বালিয়ে পুড়ে খাচ্ছ। একটু আগেই দুই বোন ফোন করে বললে আমার নাকি শপিং মলে মিটিং আছে, আর এখন তুমি শপিং মলে দাঁড়িয়ে আমাকে ফোন করছো আর 2 লক্ষ টাকা চাইছো? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই বলে নীলেশ তার বড় বউকে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। আর তখনই রত্না খুব ভালো মতোই বুঝতে পারে যে তার দুই লোভী বোন তাকে ফলো করছে। আর যখন তারা 3 বোন বাড়িতে ফিরে আসে, তখন 3 বোনের মধ্যে ভীষণই ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়।
তোদের সাহস তো কম নয়। আমি বললাম আমি শপিং মলে শপিং করতে যাচ্ছি, আর তোরা দুজনে আমাকে ফলো করেছিস। তোরা কি ভেবেছিস নীলেশ আমার সঙ্গে শপিং করতে গেছে? আর যদিও বা নীলেশ আমার সঙ্গে শপিং করতে যায়, তাহলে তোদের তাতে কি? শোন দিদি, বেকার বেকার এখন আমাদের সঙ্গে ঝগড়া করবি না, ঠিক আছে? তুই একা একা নীলেশের সব টাকা ধ্বংস করবি, সেটা তো হতে পারে না। আর আমরা ভালো করেই শুনেছি তুই নীলেশের কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়েছিস। বেশ করেছি, আমার যদি 10 লক্ষ টাকার প্রয়োজন হয় আমি সেটাই চাইবো, তাতে তোদের কি? এই বলে 3 বোন ভীষণই ঝগড়া করতে থাকে। আর কিছুক্ষণ পর রত্না যখন নিজের ঘরে যায়, তখন সে দেখে যে তার আলমারি খোলা অবস্থাতে পড়ে আছে, আর সেখানে কোনো সোনা গহনা হীরা কিছুই নেই। আসলে যখন 3 বোন বাড়িতে ছিল না, তখনই চোর ঢুকে তাদের বাড়ির আলমারি থেকে সব সোনা গহনা চুরি করে পালিয়ে যায়। আর যা দেখে রত্না এবার ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। আর নীলেশ যখন বাড়িতে ফিরে আসে, তখন রত্না সমস্ত দোষ প্রিয়া এবং রিনার ঘাড়ের উপর চাপিয়ে দেয়। আমি বারবার ওদের দুজনকে বলেছিলাম বাড়ির খেয়াল রাখতে, কিন্তু ওরা আমার কথা শোনে না জানো। আর দেখো, ওরা যখন শপিং মলে গিয়েছিল তখন নিজেদের ঘরে তালা দিয়ে গেছে, আর আমার ঘরে আমি ভুল করে তালা দিতে ভুলে গেছি, কিন্তু তবুও ওরা আমার ঘরে তালা দেয়নি। আমার আলমারি থেকে হীরের গহনা সোনা সব চুরি হয়ে গেছে। তোমরা 3জন প্লিজ এবার একটু চুপ করো, আমার আর ভালো লাগছে না। বাড়িতে সিসিটিভি লাগানো আছে, আমি এখনই পুলিশকে ইনফর্ম করছি, ওরা ঠিক ধরে নিয়ে আসবে চোরকে। আর আমি তোমাদেরকে আবারও হীরের গহনা কিনে দেবো, তোমাদের চিন্তা নেই। নীলেশ এই কথা বললে তার বড় বউ খুবই খুশি হয়। আর পরের দিন আবার নীলেশ লক্ষ লক্ষ টাকা খরচা করে রত্নাকে হীরার গহনা কিনে দেয়। আর একদিন নীলেশ যখন সোফার উপর বসে পেপার পড়ে, তখন বলছি শোনো না, তুমি তো ভালো করেই জানো আমি কিন্তু ভীষণ ফ্ল্যাট পছন্দ করি। আমার এত বড় বাড়ির থেকে ছোট 1 কামরার ফ্ল্যাট খুব ভালো লাগে, তাই আমি একটা শহরের বুকে ফ্ল্যাট পছন্দ করেছি, 1 কোটি টাকা দাম। আর আজকে কিন্তু ফ্ল্যাটের রেজিস্ট্রেশন আছে, প্লিজ আমাকে ফ্ল্যাটটা কিনে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমনিতে 2 দিন আগে বাড়িতে চুরি হয়ে গেছে, আর চোর ধরা পড়লেও গহনা ফেরত পাওয়া যায়নি, তারপর আমাকে রত্নাকে আবার গহনা কিনে দিতে হবে। আর তুমি বলছো তোমাকে এখন 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিতে? হ্যাঁ তো কি হয়েছে? যখন রত্না দিদি আর প্রিয়া দিদি তোমাকে জমি কিনে দিতে বলেছিল, তখন তো তুমি ওদেরকে 2 কাঠা করে জমি কিনে দিয়েছিলে, তখন তো তুমি একবারও না করনি। আর এখন আমি যখন বলছি আমাকে ফ্ল্যাট কিনে দিতে, তাহলে না করছো কেন? রিনা এই বলে তার স্বামীকে ভীষণই জোর করতে শুরু করে। আর সেই মুহূর্তে নীলেশ এত চাপ সহ্য করতে পারে না, তাই সে তার ফিনান্স ডিপার্টমেন্টে ফোন করে আর তার যত ফিক্সড ডিপোজিট ছিল সমস্ত কিছু ভাঙিয়ে নেয়। আর এভাবে সে 1 কোটি টাকা জোগাড় করে রিনাকে নিয়ে ফ্ল্যাট কিনতে চলে যায়। আর অন্যদিকে রত্না এবং প্রিয়া যখন ঘটনাটা জানতে পারে, তখন তারা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। নীলেশ, তুমি একবারও আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করলে না? তুমি সব ফিক্সড ডিপোজিট ভেঙে ওই বদমাইশ রিনাকে ফ্ল্যাট কিনে দিলে। আমি কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছি না। তুমি হয়তো ভুলে যাচ্ছ ওই টাকাতে কিন্তু আমাদেরও ভাগ আছে, তাই আমাদের ভাগ আমাদেরকে বুঝিয়ে দাও, আমরা কিছুতেই এই ভাগ ছাড়তে পারবো না। এই বলে যখন রত্না এবং প্রিয়া নীলেশের সঙ্গে ঝামেলা করে, তখন নীলেশ কার কথা শুনবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এমন সময় নীলেশ সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য তার সম্পত্তির একটা কাগজ তৈরি করে। আসলে সে সমস্ত সম্পত্তি তার 3 বউয়ের নামে লিখে দেবে বলে ঠিক করে, কারণ এটাই তার কাছে একমাত্র বাঁচার রাস্তা। ঠিক আছে, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদের 3 বোনের নামে করে দেবো, আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তাহলেই তোমরা সুখে থাকবে, আমি বুঝতে পেরেছি। কেননা তোমরা আমাকে ভালোবাসো না, আমার টাকার সম্পত্তিকে ভালোবাসো। তোমার যদি এটাই মনে হয় তাহলে তুমি সেটাই করতে পারো, কারণ আমাদেরও তো তোমার সঙ্গে ঝামেলা করতে ভালো লাগছে না, বলো? আমাদের 3 জনকে তুমি সমান ভাগ বুঝিয়ে দাও, তাহলে আমরা শান্ত থাকবো। এই শুনে নীলেশ যখন সম্পত্তির কাগজে সিগনেচার করতে যাবে, তখনই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে। আর প্রিয়াঙ্কাকে দেখে 3 বোনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কিন্তু নীলেশ প্রিয়াঙ্কাকে দেখে খুবই খুশি হয়। নীলেশ, তুমি কোনো সম্পত্তি এই 3 জনের নামে লিখে দেবে না, কারণ এটাই তো এদের চাল। আমার 3 বোন ভীষণ পরিমাণে লোভী, আর তোমার সবকিছু ছিনিয়ে নেবে বলে এরা তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছে। তুমি কোথায় ছিলে এতদিন? আমি যখন তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, তখন তো তোমার 3 বোন বলেছিল তুমি নাকি পালিয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারিনি। আর তোমার বাবা মার সমাজের ভয়ের চাপে পড়ে আমি তোমার ওই 3 বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপর থেকে আমার জীবন একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর আমি বুঝতে পারিনি তোমার ওই 3 বোন আমাদের বাড়িতে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। একদম ফালতু কথা বলবে না। আর প্রিয়াঙ্কা, তুই কেন আমাদের বাড়িতে এসেছিস? আমরা 3 জন নীলেশের বউ, তাই এখনই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোকে আমরা আমাদের শ্বশুর বাড়িতে অ্যালাউ করবো না।
তোরা আমাকে অ্যালাউ করার কে শুনি? তোরা তিনজন নীলেশের সঙ্গে কিভাবে ব্যবহার করিস আমি সব ভিডিও রেকর্ডিং করেছি, আর এগুলো আমি পুলিশকে পাঠাবো। একটা লোক তোদের তিনজনের চাপে পড়ে সুইসাইড করবে এবার, আর এই ভিডিও যদি পুলিশ দেখতে পায় তাহলে এমনিতেই নীলেশের সঙ্গে তোদের ডিভোর্স হয়ে যাবে। আর আমি এটা জানি, ও আমাকে পছন্দ করে, ও তোদেরকে পছন্দ করে না। আসলে 1 বছর আগে নীলেশের সাথে প্রিয়াঙ্কার বিয়ে হবার কথা ঠিক হয়। আর নীলেশ যেহেতু অত্যন্ত বড় লোক, তাই প্রিয়াঙ্কার 3 লোভী বোন রত্না, প্রিয়া এবং রিনা ভীষণ পরিমাণে হিংসা করতে শুরু করে। কারণ প্রিয়াঙ্কা নীলেশকে বিয়ে করে রাজরানী হয়ে থাকবে, এটা তার 3 বোন মোটেই সহ্য করতে পারে না। আর সেই জন্য তারা 3 বোন মিলে বিয়ের দিন প্রিয়াঙ্কাকে নেশার ওষুধ মেশানো জুস খাইয়ে কিডন্যাপ করিয়ে দেয়। আর নীলেশ যখন বিয়ে করতে আসে তখন তুমি যাকে বিয়ে করবে বলে ঠিক করেছিলে সে একটা চিঠি লিখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তাই ও আর কোনোদিনও ফিরে আসবে না, আর ওর জন্য আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর প্রিয়াঙ্কা পালিয়ে গেছে বলে আমাদের 3 বোনকে কোনোদিনও কেউ বিয়ে করবে না। সবাই ভাববে আমরাও আমাদের বোনের মতো খারাপ, আর আমরাও এরকম ভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারি। এবার আমাদেরকে বিয়ে করবে, আমাদের জীবন তো শেষ হয়ে গেল। আমার মাথা এখন কিছুতেই কাজ করছে না। প্রিয়াঙ্কা কিভাবে আমার সাথে এরকম করতে পারে? আর তোমাদের বদমাইশ বোন প্রিয়াঙ্কার জন্য তোমাদের 3 বোনের কোনো ক্ষতি হবে না, কারণ আমি তোমাদের 3 জনকে বিয়ে করে নেব, আর তোমরা আমার সাথে অনেক সুখে থাকবে। এই শুনে 3 বোন খুবই খুশি হয়, আর নীলেশ বাধ্য হয়ে 3 বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু নীলেশ এখনো পর্যন্ত প্রিয়াঙ্কাকে ভুলতে পারে না, কারণ নীলেশ মনে মনে প্রিয়াঙ্কাকে খুবই পছন্দ করত। আর আজকে প্রিয়াঙ্কার মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর নীলেশ পুলিশের কাছে গিয়ে তার 3 বউয়ের নামে কমপ্লেন করে। আর পুলিশ তখনই প্রিয়াঙ্কার 3 বোনকে ধরে নিয়ে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই নীলেশ এবং প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে হয়, আর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। হরিচরণ বাবু এবং কমলকান্ত বাবু দুজনেই অন্তরঙ্গ বন্ধু ছিল। তারা তাদের পরিবারকে নিয়ে মাধবপুর গ্রামেই থাকত। নিজেদের বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার সম্পর্কে রূপান্তরিত করার জন্য কমলকান্ত বাবু তার 7 বছরের ছেলে নিখিলের সঙ্গে হরিচরণ বাবুর 5 বছরের মেয়ে লিলির বিয়ে দিয়ে দেয়। ব্যাস, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি আমার পরিবারকে নিয়ে শহরে চলে যাব। শহরে আমার চাকরি ট্রান্সফার হয়ে গেছে। তোর মেয়ে যখন 18 বছরের হবে তারপরেই তোর বাড়িতে এসে তোর মেয়েকে নিয়ে যাব, বুঝেছিস? তুই শহরে চলে যাবি, তারপর তো তুই অনেক বড় লোক হয়ে যাবি নিশ্চয়ই। আমাদেরকে তো চিনতেই পারবি না। আর অত বছর পরে আসবি বলছিস কেন? মাঝে মাঝে আসিস কিন্তু। আর তুই যদি না আসিস মাঝে মধ্যে আমি শহরে গিয়ে ঘুরে আসবো, তবেই তো আত্মীয়তা বজায় থাকবে। হ্যাঁ, সে তো আমাকে মাঝে মধ্যে আসতেই হবে। আমাদের ছোট্ট বৌমার সঙ্গে দেখা করতে হবে না? আমার বৌমার কিন্তু ভালো করে দেখাশোনা করিস। এভাবেই কমলকান্ত বাবু তার বন্ধু এবং পরিবারকে বিদায় জানিয়ে নিজের স্ত্রী এবং ছেলেকে নিয়ে শহরে চলে যায়। দেখতে দেখতে প্রায় 10 বছর কেটে যায়। একদিন হঠাৎ করে কমলকান্ত বাবু মারা যায়। মারা যাওয়ার সময় সে তার স্ত্রী এবং ছেলেকে বলে যায় লিলির 18 বছর হয়ে যাওয়ার পর যেন তাদের বাড়ির বৌমাকে বাড়িতে নিয়ে আসা হয়। দেখতে দেখতে আরো 3-4 বছর কাটে। একদিন মহিমা দেবী এবং তার ছেলে নিখিল মাধবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় লিলিকে বাড়িতে নিয়ে আসার জন্য। ট্রেন থেকে নামার পর তারা হাঁটা পথে গ্রামের দিকে এগোতে থাকে। কিরে নিখিল, অনেক বছর পর তো এই গ্রামে এলাম। এই গ্রামটা একেবারে পাল্টে গেছে, কিছুই তো চিনতে পারছি না আমি। হরিচরণ বাবুর বাড়িটা কিভাবে চিনবো? এই মেয়ে শোনো তো একবার, বলছি এখানে হরিচরণ বাবুর বাড়িটা কোনটা বলতে পারবি? ভুলভাল রাস্তা বলবি না কিন্তু। গ্রামের বাচ্চাগুলো তো খুব দুষ্ট হয়। হরিচরণ বাবুকে তুই চিনিস কিনা আগে সেটা বল। হ্যাঁ নিশ্চয়ই, চিনবো না কেন। আপনারা সোজা যাবেন, তারপরে ডান দিকের রাস্তাটা ধরবেন। 2-3 মিনিট হাঁটার পর বাঁ দিকে যাবেন, তারপর। আরে থাম, আমাদেরকে রাস্তা বলতে হবে না, তুই আমাদেরকে নিয়ে চল তো। আমি তোকে চকলেট কিনে দেব যদি তুই ঠিকঠাক ভাবে বাড়িটা দেখিয়ে দিতে পারিস। আসলে নিখিল এবং তার মা বাচ্চা ভেবে যে মেয়েটির সঙ্গে কথা বলছিল সেটার কেউ নয়, লিলি ছিল। আসলে 5 বছর পর থেকে লিলির উচ্চতা খুব বেশি বাড়েনি, সে ঠিক একই রকমেরই থেকে যায়। তবে তার মুখের গঠনে পরিবর্তন আসায় নিখিলের মা তাকে চিনতে পারেনি। আর নিখিল তো অনেক ছোটবেলায় লিলিকে দেখেছিল, তাই তারও কিছু মনে নেই। লিলিকে তারা বাচ্চা মনে করায় লিলির মনে মনে খুব খারাপ লাগে, কিন্তু লিলি তবুও কিছু বলে না। আসলে লিলি মনে মনে আন্দাজ করে ফেলেছিল সেটা নিখিল এবং তার মাই হতে পারে। লিলি তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে। আরে বৌদি, শেষ পর্যন্ত তাহলে সময় হলো আপনাদের। নিখিল বাবা কেমন আছো? আপনারা নতুন বাড়িটা কিভাবে চিনলেন? পুরোনো বাড়িটা তো আর নেই। 2-1 বছর হচ্ছে আমরা নতুন বাড়িতে উঠে এসেছি।
কিছুই তো চিনতে পারছিলাম না। গ্রাম তো পুরোপুরি পাল্টে গেছে। আপনাদের বাড়িটা খুঁজতে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেল। তারপর একটা বাচ্চা মেয়ে আমাদেরকে এখানে নিয়ে এলো। কোথায় গেল সেই মেয়েটা? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়ে? কোন মেয়েটা? নানা বৌদি, ওটা বাচ্চা নয়, আসলে ওটাই আমাদের মেয়ে লিলি। লিলি মা, তুই ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এদেরকে চিনতে পারছিস না? তোর শাশুড়ি মা তোর বর তোদেরকে নিতে এসেছে। এই শুনে নিখিল এবং তার মা দুজনেই অবাক হয়। কি, এটা আপনার মেয়ে লিলি? একে তো 5 বছর আগে যেমন দেখেছিলাম এখনো সেরকমই আছে। এই উচ্চতা 1 ইঞ্চিও বেড়েছে বলে তো মনে হচ্ছে না। না না, এরকম একটা বেটে মেয়ের সঙ্গে আমার ছেলে কিভাবে সংসার করবে? ক্ষমা করবেন, আমরা একে নিয়ে যেতে পারবো না। মা, তুমি এরকম করে বলবে না প্লিজ। আমরা বাবাকে কথা দিয়েছিলাম লিলিকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। আর তাছাড়া অনেক বছর আগেই লিলির সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। লিলি এখন আমার স্ত্রী। বড় হওয়ার পর ও যে এরকম বেটে হবে সেটা তো কেউ জানতো না, বলো? আর তাছাড়াও বেটে হলেও আমার কোনো অসুবিধা নেই। লিলি, তুমি ব্যাগ গুছিয়ে নাও, বিকেলবেলা আমাদের ট্রেন আছে। এই শুনে লিলি খুবই খুশি হয়। নিখিলের কথার উপর তার মা আর কোনো কথা বলতে পারে না। লিলি খুবই খুশি মনে নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে। সে এর আগে কখনোই ট্রেনে ওঠেনি। ট্রেনে করে শ্বশুর বাড়ি যেতে হবে জেনে লিলি মনে মনে খুবই আনন্দিত হতে থাকে। সে তার বাবা মাকে বিদায় জানিয়ে নিখিল এবং তার মায়ের সঙ্গে বেরিয়ে পড়ে। স্টেশনে তারা সবাই মিলে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। ট্রেন এসে গেছে, ট্রেন এসে গেছে। এই যে দাদা, বাচ্চাটার হাতটা ভালো করে ধরে নিন। এই সময়টাতে মাঝে মধ্যে ট্রেনে খুব ভিড় হয়। বাচ্চাদের হাত না ধরলে ট্রেনে উঠতে পারবেন না, বাচ্চা হারিয়ে যাবে কিন্তু। আপনি নিজের কাজ করুন, আপনাকে অত জ্ঞান দিতে হবে না। ফ্রিতে জ্ঞান দিতে সব ভালোই পারি। নিখিল, তাড়াতাড়ি কর, ট্রেন এসে গেছে। এই মেয়ে, তুমি ট্রেনে উঠতে পারবে তো নাকি? তুমি আগে ট্রেনে উঠে পড়ো, আমি লিলির হাত ধরে ওকে ট্রেনে তুলে নিচ্ছি। লিলি তো এর আগে কখনো ট্রেনে ওঠেনি, তাইও একটু ভয় পাচ্ছে। চলো লিলি। এই বলে নিখিল লিলির হাত ধরে তাকে ট্রেনে তুলে দেয়। ট্রেনে উঠে তারা নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে। তাদের টিকিট যেহেতু আগে থেকেই কাটা ছিল, তাই ভিড় ট্রেনের মধ্যেও তাদের কোনো অসুবিধা হয় না। তারা যেই সিটে বসেছিল সেই সিটের সামনের সিটেই এক দম্পতি তাদের এক 8 বছরের ছেলেকে নিয়ে বসেছিল। তারা সবাই মিলে লিলিকে দেখে হাসতে থাকে। বিশেষ করে বাচ্চা ছেলেটা লিলিকে নিয়ে খুবই মজা করে। মা মা, ওই মেয়েটাকে দেখো কত বেটে। ওই মেয়েটার হাইট আমার থেকেও কম। দেখো দেখতে কত অদ্ভুত লাগছে। হ্যাঁ, তার উপরে এমন একটা জামা পরেছে মনে হচ্ছে পুরো ঢাকা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না ঠিক করে। এরকম বেটে মানুষদের সঙ্গে যাত্রা করলে যাত্রা কখনো শুভ হয় না। জানি না কি বিপদ আছে কপালে। ওর দিকে দেখতে হবে না বাবু, তুমি ফোনে কার্টুন দেখো। না মা, কার্টুন দেখলে যা মজা পাওয়া যাবে ওই মেয়েটাকে দেখলে তার থেকেও বেশি মজা পাওয়া যাবে। আমার মনে হচ্ছে না ওই বউটা ছোটবেলায় কমপ্লেন খাইনি। আমি তো রোজ কমপ্লেন খাই, বলো, সেই জন্য আমি এত লম্বা হয়ে যাচ্ছি। বাচ্চাটার মুখে এমন কথা শুনে লিলির মনে মনে খুবই খারাপ লাগে। তার মন পুরোপুরি খারাপ হয়ে যায়, তাই সে চুপচাপ করে বসে থাকে। তখনই ট্রেনের মধ্যে একজন বাদামওয়ালা ওঠে। বাদাম বাদাম, ভাজা বাদাম, ভাজা বাদাম, মচমচে বাদাম, ভাজা বাদাম, মজাদার বাদাম, মশলা বাদাম, টেস্টি বাদাম, বাদাম বাদাম। বাদামওয়ালাকে দেখে লিলি খুবই খুশি হয়, কারণ লিলি বাদাম খেতে খুবই ভালোবাসতো। তাই সে নিখিলকে বলে, আমি বাদাম খাবো। আসলে আমার বাদাম খেতে খুব ভালো লাগে, আমাকে একটু বাদাম কিনে দেবে? বাদাম খেতে খেতে ট্রেনে যাত্রা করতে খুব ভালো লাগবে। কিন্তু লিলি, ট্রেনের বাদাম তো একদম ভালো হয় না। আমি যাওয়ার সময় বাদাম কিনেছিলাম, খুব বাজে খেতে ছিল। বেশিরভাগ বাদামই পচা ছিল। তুমি বাড়িতে চলো, আমি তোমার জন্য দোকান থেকে ভালো বাদাম কিনে নিয়ে আসবো, বুঝেছো? আরে দাদা, এরকম করছেন কেন? বাচ্চাটা যখন বাদাম খাওয়ার জন্য আবদার করছে তখন অল্প করে বাদাম কিনে দিন না। আর তাছাড়া আমার বাদামে কোনো খারাপ নাই, বুঝেছেন? বেস্ট বাদাম একেবারে। বাদামের মধ্যে একটাও খারাপ পাবেন না, সব বাদাম ভালো। কটা দেবো বলুন? বাদামওয়ালার কথা শুনে নিখিল খুবই রেগে যায়। একে দেখে কি আপনার বাচ্চা মনে হচ্ছে? ও বাচ্চা নয়, ও আমার স্ত্রী। আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রী মজা নিচ্ছেন? যান এখান থেকে। আমি আজকে সকালে ট্রেনে করে যাওয়ার সময় আপনার কাছ থেকে বাদাম কিনেছিলাম, খারাপ বাদাম বিক্রি করছেন, আবার বলছেন নাকি বেস্ট বাদাম। যান। নিখিলের কথা শুনে বাদামওয়ালা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে টিসি আসে সকল ট্রেন যাত্রীর টিকিট চেক করার জন্য। টিসি সবার আগে নিখিলদের সিটের সামনে আসে। টিকিট টিকিট টিকিট, কই আপনাদের টিকিট দেখি। টিকিট 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 দেখেন সবার। টিসির কথা শুনে লিলি তার টিকিটটা তাড়াতাড়ি করে টিসির হাতে ধরিয়ে দেয়। লিলির টিকিটটা দেখে টিসি বলে, এ কি, আপনারা এই বাচ্চাটার জন্য আলাদা করে টিকিট কেটেছেন কেন? এত ছোট বাচ্চার টিকিট না কাটলেও তো হয়, এ তো আপনাদের কোলে বসেই চলে যেতে পারতো। নিখিল টিসিকে কিছু বলতে গেলে তার মা তাকে আটকে দেয়। মাথা গরম করিস না নিখিল, এরকম ভাবে তুই কতজনের সঙ্গে ঝগড়া করবি? এই জন্যই তোকে বলেছিলাম
এরকম বেটে মেয়েকে আমাদের সঙ্গে নিয়ে যাস না। তুই তো আমার কথা শুনলি না, এখনো বাড়ি যেতে পারলাম না, সবে ট্রেনে উঠেছি। এরই মধ্যে তোর বউয়ের জন্য কত অপমানটাই না সইতে হলো। নিখিল তার মায়ের কথা শুনে চুপ করে থাকে। দেখতে দেখতে আরো কিছুটা সময় অতিবাহিত হয়। হঠাৎ করে ট্রেন একটা স্টেশনে দাঁড়ায় এবং একজন মাঝবয়সী মহিলা ট্রেনে উঠে আসে। সেই মহিলা ট্রেনে উঠেই সিটের জন্য এদিক ওদিক দেখতে থাকে। এই যে বলছি, বাচ্চাটাকে একটু কোলে নাও না। এত ছোট বাচ্চাটাকে সিটে বসিয়ে রেখেছো কেন? বাচ্চাটাকে তো কোলে নিলে কেউ একজন বসতে পারে। হা করে দেখছেন কি? বাচ্চাটাকে কোলে নিন, আমি একটু বসতে পারবো তাহলে। এ কোনো বাচ্চা নয়, এ হলো আমার স্ত্রী। আর এই টিকিট কেটে ট্রেনে উঠেছে। আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি টিকিট কেটেছেন। ট্রেনে উঠে যখন এতই সিটে বসার ইচ্ছা, তাহলে টিকিট কেটে ওঠেননি কেন? অন্য সিটে বসার খুব শখ, তাই না? ও, এটা তোমার স্ত্রী? আমি সত্যিই বুঝতে পারিনি। আমি আসলে ভালো করে দেখিনি তো। আমি ভাবলাম হয়তো কোনো বাচ্চা হবে। হে 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 হে। এভাবে মহিলাটা হাসতে হাসতে অন্যদিকে চলে যায়। লিলিকে এভাবে অপমানিত হতে দেখে তাদের সামনের সিটে বসে থাকা বল্টু এবং তার বাবা মা খুবই হাসাহাসি করতে থাকে। আমরা যখন ঘুরতে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের ট্রেন জার্নিটা খুবই বোরিং ছিল, কিন্তু এখন ট্রেন জার্নিটা একেবারেই বোরিং লাগছে না। এইভাবে বাচ্চা ছেলে বল্টুর মা ইনডিরেক্টলি লিলিকে অপমান করতে থাকে। অনেকক্ষণ ধরে ট্রেনে একভাবে বসে থাকায় লিলি খুবই ক্লান্ত হয়ে পড়ে। তাই নিখিল তাকে উপরের সিটে তুলে দেয়। লিলি উপরের সিটে শুয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে ট্রেনের মধ্যে বেশ কয়েকটা ডাকাত উঠে আসে। তাদের মধ্যে একজনের হাতে এক ধারালো ছুরি ছিল। হাতে ছুরি নিয়ে কালো ডাকাত সকলকে ভয় দেখাতে থাকে আর সকলের কাছ থেকে টাকা পয়সা সোনা গহনা লুটপাট করতে থাকে। এমন করতে করতে তারা নিখিলদের সিটের সামনেও চলে আসে। সেখানে এসে কালো ডাকাত বল্টুকে ধরে নেয় এবং তার গলায় ছুরি ধরে বলে, যার যার কাছে যত টাকা আছে সব তাড়াতাড়ি বের কর, আর যে যা সোনা গহনা পড়ে আছে সব খুলে ফেল, তা না হলে কিন্তু এই বাচ্চাটাকে শেষ করে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় দেওয়া যাবে না বলে দিলাম। আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, দয়া করে আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। দেখো আমার ছেলেটা কত ভয় পাচ্ছে। আমাদের কাছে যা টাকা আছে আমরা সব দিয়ে দিচ্ছি, দয়া করে ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মামুনি, ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। আগে তোমার গলার নেকলেস আর কানের দুলটা খোলো, আর তোমার বরের হাতের ওই ঘড়িটাও খুলতে বলো, আর তোমাদের তিনজনের কাছে যে ফোনগুলো আছে সেগুলোও দাও, তারপর এমনিই ছেড়ে দেবো। এভাবেই কালো গুন্ডা ট্রেনে সকলকে ভয় দেখাতে থাকে। উপরের সিটে লিলি গুটিসুটি হয়ে বসে থাকে। আসলে সে এতটাই ছোটখাটো ছিল যে কেউ তাকে দেখতেই পায় না। লিলি এই সুযোগটাকে কাজে লাগায়। সে তার ফোন থেকে পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয়। শুধু তাই নয়, উপরের সিটে অর্থাৎ লিলির পাশেই কারোর একটা খুবই ভারী ব্যাগ রাখা ছিল। লিলি উপর থেকে সেই ব্যাগ দিয়ে কালো ডাকাতের মাথায় ভীষণ জোরে আঘাত করে। এর ফলে কালো ডাকাত সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় এবং তার হাত থেকেও ছুরিটা ফসকে যায়। এই সুযোগে নিখিল কালো ডাকাতকে ধরে ফেলে। ততক্ষণে ট্রেনের মধ্যে পুলিশও চলে আসে। পুলিশ ডাকাত এবং গুন্ডাগুলোকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। সবাই মিলে লিলির এমন সাহসিকতার জন্য তাকে বাহবা জানাতে থাকে। তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো লিলি। তুমি যদি পুলিশকে না ফোন করতে তাহলে যে কি হতো। আমাকে ক্ষমা করে দাও বোন। ট্রেনে উঠে পর্যন্ত আমরা সবাই তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছি, অনেক মজা করেছি। তোমার উচ্চতার জন্য তোমাকে অপমান করেছি, কিন্তু তবুও তুমি আমার ছেলের প্রাণ বাঁচালে। আমাদের সবাইকে তুমি রক্ষা করেছো। এখানে আমরা সবাই লম্বা লম্বা ব্যক্তিরা থেকেও কিছু করতে পারলাম না, কিন্তু তুমি সেটা করে দেখিয়েছো। আন্টি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আপনি খুব ভালো আন্টি, খুব ভালো। এভাবেই ট্রেনে সকলেই লিলিকে অনেক ধন্যবাদ জানায়। এই দেখে লিলির শাশুড়ি মা মহিমা দেবীরও খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর তারা সকলে ট্রেন থেকে নেমে পড়ে। লিলি তার নতুন শ্বশুর বাড়িতে গিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।